বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের ষষ্ঠ ক্লাস হচ্ছে বা ষষ্ঠবারের মতো আমি আমার শেখার জার্নি শেয়ার করছি। বিগত 5 ক্লাসে আমরা কি শিখেছি এই বিষয়গুলো আমাদের আরেকটু ভালোভাবে প্র্যাকটিস করা দরকার, যেহেতু প্র্যাকটিস করাটা কম হচ্ছে। আমাদের এই গ্রুপটা করা হয়েছিল মূলত প্র্যাকটিস করার জন্যই, তো প্র্যাকটিসটা করতে হবে। এই জন্য আজকের ক্লাস হওয়ার পরে এই 6টা ক্লাস আমরা আগামী ক্লাসে শুধু প্র্যাকটিস করব ইনশাল্লাহ। এরপরে আমরা বাক্য বানানো এবং চমৎকার সব টপিকের দিকে যাব, ঠিক আছে? এবং যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা খুবই সহজভাবে সাজানোর চেষ্টা করছি, যেন আপনাদের কাছে কঠিন কঠিন বিষয়গুলোকেও অনেক সহজ মনে হয়। আসলে কঠিন বলতে তো তেমন কিছু নাই, তবে আমরা এতদিন অনেক কিছু শুনে এসেছি যে অনেক কিছু কঠিন, কিন্তু আসলে দেখি যে ওরকম কঠিন কিছু নাই, ঠিক আছে? তো আরো একটু কিভাবে সহজভাবে উপস্থাপন করা যায়, একই জিনিসকে এক একজন এক এক ভাবে উপস্থাপন করে, কেউ সহজ কেউ কঠিন করে। তো আমরা চাচ্ছি যেন অনেক সহজ লাগে আমাদের কাছে, এভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো বিগত 6 ক্লাসে আমরা কি শিখেছিলাম একটু যদি বলি, আপনারা সবাই জানেন, কিন্তু এরপরেও আমি একটু দেখাতে চাচ্ছি, কারণ এগুলো আমাদের প্রত্যেকটাই আজকের পড়া থাকবে। আজকের যেগুলো দেয়া হবে এগুলো তো আপনার কাছে নতুন, এগুলো আপনি আজকে শিখবেন। আর এছাড়া বিগত 5 ক্লাসও আপনি একটু দেখে আসবেন। আগামী ক্লাসে পুরো ক্লাস জুড়ে আমরা শুধু চর্চা করব, হ্যাঁ, ওইখানে নতুন কোনো টপিক শেখা হবে না, ঠিক আছে? নেক্সট ক্লাসে। আচ্ছা, যদি এটা আমাদের সম্ভব হতো যে প্রত্যেক ক্লাসেই নতুন কিছু শেখা যায় তাহলে অনেক ভালো হতো, কারণ আমরা একেবারে শূন্য থেকে শুরু করেছি। কিন্তু স্পোকেনের যারা কোর্সে ভর্তি হয় বা কোনো একটা কোর্সে অংশগ্রহণ করে তারা কিন্তু শিখে আসে, অনেক কিছু শিখে আসে। তো আমি চাচ্ছি যে একেবারে এ থেকে শুরু হবে আমাদের, ABC থেকে, এবং আমরা ফ্লুয়েন্সি পর্যন্ত যাব, যে খুব সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে পারি। এখন এই কোর্স কয়দিন কন্টিনিউ হবে? আমাদের কোর্স আমাদের যেই গ্রাফিক ডিজাইনের কোর্স চলছে, এটা যে কয়দিন কন্টিনিউ হবে এটাও ওই কয়দিন পর্যন্ত যাবে, যতটুকু আমরা শিখতে পারি। এরপরে আমাদের যেহেতু গ্রাফিকের কোর্সটা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আমি কিছুদিনের জন্য গ্যাপ নিব, এবং এরপরে এসে যদি বাকিটা কন্টিনিউ করতে পারি তাহলে করবো ইনশাল্লাহ। আর না হলে এই কয়দিন আমরা যতটুকু শিখতে পারি আশা করি যে উপকৃত হব। আচ্ছা, তাহলে প্রথম ক্লাসে আমরা বাংলিশ থেকে শুরু করেছিলাম, যে কিভাবে ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লেখা যায় এটা দেখেছিলাম। এরপরে আমরা ইংরেজির যে বর্ণমালাগুলো আছে, অ্যালফাবেট, এগুলো এবং ভাওয়েল, কনসোনান্ট, ক্যাপিটাল, স্মল লেটার, এরপরে এই বিষয়গুলো শিখেছিলাম। হ্যাঁ, এরপরে দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম আর্টিকেল অ্যান্ড 2টা প্রশ্ন উত্তর শিখেছিলাম, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, সাথে 5 পৃষ্ঠা বা 6 পৃষ্ঠা আমাদের শব্দার্থ পড়া ছিল। এরপরে তৃতীয় ক্লাসে আমরা শিখেছিলাম এই হোয়াট ইজ দিস আর হোয়াট ইজ দ্যাট এর সাথে যুক্ত করে আরো 2টা প্রশ্ন এবং উত্তর শিখেছিলাম। এটা হলো হোয়াট কালার ইজ দিস, হাউ মাচ ইজ দিস। আচ্ছা, এবং যেহেতু আমাদের দিস দিয়ে মোট 3টা প্রশ্ন এবং উত্তর শেখা হয়েছে, এখানে এগুলো আছে, দ্যাট দিয়েও 3টা প্রশ্ন এবং উত্তর এখানে আছে। পাশাপাশি আমরা আরো 5 পৃষ্ঠা শব্দার্থ দিয়েছিলাম শেখার জন্য, এখানে সেগুলো আছে। এবং শেখা হয়েছিল নাম্বারের প্রকার, সিঙ্গুলার, প্লুরাল, এবং কিভাবে একবচন থেকে বহুবচন করার সময় শব্দগুলো পরিবর্তন হয়ে যায়, কিভাবে দিস হয়, ইজ আর হয়, এ 2 বা 3 এগুলো হয়, বলস হয়ে যায়। হ্যাঁ, এগুলো আমরা খুব সহজ করেই শিখেছিলাম। এরপরে চতুর্থ ক্লাসে আমরা নাউন প্রোনাউন শিখেছিলাম। হ্যাঁ, যে কোনো জিনিসের নাম শিখেছিলাম। হ্যাঁ, একটু মিউট করে রাখবো আমরা। তাহলে নাউন প্রোনাউন আমরা শিখেছিলাম, এবং এইখানে বিশেষভাবে আমরা 3 প্রকারের প্রোনাউন শিখেছিলাম। হ্যাঁ, একটা হলো সাবজেক্ট, আরেকটাকে বলে অবজেক্ট, আরেকটা হলো পজেসিভ। এগুলো আমরা শিখবো। এরপর আমরা কিছু কথা বলা শিখলাম, যে গো, যাও, ডোন্ট গো, যেও না, আই গো, আমি যাই,
আই ডোন্ট গো, আমি যাই না, এই ধরনের কথা শিখলাম। এবং এইখানে আমরা দেখেছিলাম যে শুধু 3টা সাবজেক্টের সাথে হি, শি, ইট এগুলোর সাথে ভার্বের সাথে অ্যাস বা ইএস বসে, ঠিক আছে, এগুলো দেখেছিলাম। আর এরপরে আমাদের কাজের শব্দ ছিল এখানে 5 পৃষ্ঠা, এটা আমরা শিখেছি। আচ্ছা, এরপরে পঞ্চম ক্লাসে মানে গত ক্লাসে আমরা দৈনন্দিন যেই বাক্যগুলো আমরা ব্যবহার করি এর ভেতরে খুব বেশি ব্যবহার হয় এমন 6টা জিনিস শিখেছিলাম। আই অ্যাম, আই ক্যান, আই হ্যাভ, আই লাইক, আই ওয়ান্ট, আই নিড, এগুলো শিখেছিলাম। এরপরে আমরা দুই একটা প্রিপোজিশন নিয়ে কথা বলেছি, কিন্তু এখানে এটা না বললেই ভালো হতো আমার মনে হয়। আমরা শুধু শিখে ফেলতাম যে এটা ব্যবহার হয়, তাহলেও মানে আমি আশা করছি যে সহজেই লেগেছে, কিন্তু এরপরও যদি কারো কাছে একটু কঠিন লেগে থাকে তাহলে ওই হিসাবে আমরা এটা পরবর্তী সেশনে বাদ দিতে পারি। আচ্ছা, তাহলে এটা আর প্রিপোজিশনগুলো আমি আলাদা করে লিখে ফেলেছি, কোনো একটা ক্লাসে হয়তো এগুলো আমি শেয়ার করব। এরপরে আমরা যেটা শিখেছিলাম পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ কাকে বলে, নেগেটিভ কাকে বলে, এগুলো আমরা দেখেছিলাম। আর এইখান থেকে আমরা ওই একটা বাক্য দিয়ে প্র্যাকটিস করেছিলাম। এটা হলো আই ওয়েক আপ আর্লি, আই ব্রাশ মাই টিথ, এই ধরনের বাক্য। এই ধরনের বাক্য মানে প্রতিনিয়ত করি আমরা, এই ধরনের কাজের বাক্য দিয়ে আমরা হচ্ছে এইখানে প্র্যাকটিস দিয়েছিলাম। কতটুকু শিখেছেন আজকে ক্লাস শেষ হলে আমরা এটার নিব, পরীক্ষা নিব। আচ্ছা, এরপরে চলুন যে আমরা আজকের ক্লাসে আসি। তাহলে এই বিগত 5টা ক্লাস কেন দেখানো হলো? কারণ হলো একবার 1 থেকে নিয়ে 6 পর্যন্ত এগুলো আগামীকালের পড়া। আগামী ক্লাসে আমরা হচ্ছে এই 6টা ভালো করে চর্চা করব, পুরো সময়টা ধরে আমরা চর্চা করব, এবং এরপর থেকে আমরা নেক্সট ক্লাস শুরু করব। মানে 7 নাম্বার ক্লাস শুরু হবে হলো আমাদের এই চর্চা করার পরে, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে কোনো নতুন পড়া দেওয়া হচ্ছে না। এগুলো বারবার ভালো করে প্রত্যেকটা স্লাইড আপনি একটু দেখবেন, মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবেন যে কোন জায়গায় কি বলা হচ্ছে এবং কি বলা হচ্ছে না, সবকিছু আপনি একটু বুঝবেন। এগুলা কিন্তু আমি শেয়ার করছি শুধু, হ্যাঁ, শেখানো কিন্তু আমার উদ্দেশ্য না। যেহেতু শেয়ার করছি আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কোনো জায়গায় ভুল ত্রুটি আছে কিনা, অথবা এটা আরো সহজ হতে পারতো কিনা, অথবা এটা আপনার কাছে জাস্ট কঠিন লাগছে। আপনি এটা বলবেন যে এইখানে এসে আমার কাছে কেন কঠিন কঠিন লাগে, তখন আপনি আমাকে কিছু প্রশ্ন করবেন। প্রশ্ন করলে আশা করি যে বোঝা যাবে যে কেন কঠিন লাগছে, পরবর্তীতে আমরা ওই ব্যাপারটাকে সলভ করতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসে আমরা শিখবো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটার নাম হচ্ছে পার্সন, ঠিক আছে? তো পার্সন এইটা বাক্যের ভিতরে সাবজেক্ট হিসাবে কাজ করে। আমরা শিখেছি অলরেডি, সাবজেক্ট শিখেছি না, আই, উই, ইউ, ওগুলোই হচ্ছে পার্সন, ঠিক আছে? তাহলে বাক্যের ভিতরে পার্সন এটা সাবজেক্ট হিসাবে কাজ করে। তো আরো কিছু শব্দ আমরা শিখে রাখি, পরিভাষা, এগুলো যদি শিখি তাহলে আমাদের পরবর্তীতে বুঝতে সহজ হবে। তাহলে পার্সন মানে হলো ব্যক্তি, পার্সন ব্যক্তি, সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। আমরা নাম্বারের ক্লাসে কিন্তু শিখেছিলাম, সম্ভবত 2 নম্বর ক্লাসে, সিঙ্গুলার, প্লুরাল। তাহলে এই যে 3টা শব্দের অর্থ আমরা জানলাম, ব্যক্তি, এক বচন আর বহু বচন। এরপরে ফার্স্ট মানে হচ্ছে প্রথম, আর এরপরে সেকেন্ড মানে হচ্ছে দ্বিতীয়, থার্ড মানে তৃতীয়, এগুলো আশা করি আপনি জানেন। আর এখানে দেখেন ছোট করে কিভাবে লিখে, ফার্স্ট এটা ছোট করে লিখে হচ্ছে এইভাবে, মানে শেষের যে 2টা অক্ষর আছে এটা দেয়। এরপরে হচ্ছে সেকেন্ডের ভেতরেও শেষের 2 অক্ষর দেয়, এবং হলো থার্ডের ভেতরেও। তাহলে 1 2 3 এভাবে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড লিখে। অনেক সময় যদি আপনি এই লেখাটা দেখেন কোনো বাক্যে, তখন আপনি বুঝবেন যে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। আচ্ছা, তো এগুলো আমরা কেন শিখলাম এই 6টা? কারণ এগুলো পার্সন যে আমরা শিখবো আজকে, এটা আমাদের কাজে দিবে। তো চলেন এখন আমরা দেখবো যে পার্সন 3 ধরনের হয়। কয় ধরনের? 3। আচ্ছা, তো প্রথম, তাহলে দেখেন 3 ধরনের হয়, একটা হচ্ছে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, এই আর কি। তো প্রথম যে প্রকার এটা হচ্ছে ফার্স্ট পার্সন। কে ফার্স্ট পার্সন কে? আই আর উই, ওই যে সাবজেক্ট শিখেছিলাম ওগুলাই, এর বাইরে কিছু নাই। আচ্ছা, আই উই মানে আমি এবং আমরা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সহজে যদি আমরা মনে রাখতে চাই তাহলে হচ্ছে যেই ব্যক্তি কথা বলে, যেমন আমি কথা বলি, তাহলে আমি ফার্স্ট পার্সন। আর যদি আমরা দুজন মিলে কথা বলি তাহলে আমরা হচ্ছে দুজনে ফার্স্ট পার্সন। আচ্ছা, তাহলে আমি বা আমরা, এটা হলো ফার্স্ট পার্সন। এখন আই মানে কি? আমি। আই কয়জন মানুষ? একজন মানুষ।
আমি তো একজনই হবে। তো যেহেতু একজন, এই জন্য এটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? আর যেহেতু তারা কথা বলছে, এই জন্য হলো ফার্স্ট পারসন, মানে যারাই নিজেরা কথা বলে তারা হলো ফার্স্ট পারসন। আর আই যেহেতু একা, এই জন্য সিঙ্গুলার। আর উই যেহেতু একজনের বেশি, উই মানে কি আমরা, আমরা মানে তো একজন দিয়ে তো আর আমরা হতে পারবো না, তো উই মানে হচ্ছে একজনের বেশি, এই জন্য হলো প্লুরাল। ঠিক আছে? তাহলে এই দুইটাই ফার্স্ট পারসন, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। আচ্ছা, এরপরে আসেন ইউ। ইউ মানে হচ্ছে তোমরা, তুমি বা তোমরা। এখন ইউ হচ্ছে সেকেন্ড পারসন, মানে যার সাথে কথা বলা হচ্ছে। সহজে যদি বুঝেন, ধরেন আমি আপনার সাথে কথা বলছি, তাহলে আমি হলাম ফার্স্ট পারসন, আমি কথা বলছি, আর আপনি শুনছেন, যে শুনবে সে হলো সেকেন্ড পারসন। আর আপনার পাশে যদি আপনার ছোট ভাই থাকে বা বন্ধু থাকে আপনার পাশে, ধরেন সে শুনছে না, হ্যাঁ একটু দূরে আছে, তাহলে সে হলো থার্ড পারসন। সহজ উদাহরণ হলো এইটা। ঠিক আছে? তাহলে তুমি, আমি যেহেতু তোমার সাথে কথা বলছি এবং তুমি শুনছো, এই জন্য তুমি, এটা হলো সেকেন্ড পারসন। এখন ইউ মানে যখন তুমি একজন বুঝাবে, তখন এটা হবে হলো সিঙ্গুলার, মানে সেকেন্ড পারসনের সিঙ্গুলার। আর ইউ দিয়ে যদি তোমরা বোঝায়, বেশি মানুষ বোঝায়, তখন এটা হবে প্লুরাল। সিম্পল। আচ্ছা, এরপরে আসেন বাকি যারা আছে, আমি এবং তুমি, আই এবং ইউ, এই দুইটা ছাড়া বাকি যত মানুষ আছে এগুলো সব হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে? মানে যারা আমাদের কথা শুনছে না, আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, তো তারা হচ্ছে থার্ড পারসন। যেমন হি, শি, ইট, মারুফ একজন মানুষের নাম, ধরেন দে মানে তারা, তো এগুলো সব হচ্ছে থার্ড পারসন। এখন এগুলোর ভেতরে আবার হি মানে সে, মেয়ে হোক বা ছেলে, তারা তো একজন। ইট মানে এটা, এটাও একজন। মারুফ একজনের নাম, একজন। তো এগুলো সব হচ্ছে থার্ড পারসনের সিঙ্গুলার। এই যে পরিভাষাগুলো আমরা শিখছি, এটা আমাদের অনেক কাজে দিবে পরবর্তীতে। যদিও আমরা এই ধরনের পরিভাষা ইউজ করে কোনো স্লাইডই সাজাইনি, কিন্তু এরপরে এটা শিখে রাখেন, অন্য কোথাও যদি শিখতে যান তখনও এই ধরনের টার্মসগুলো অনেক ব্যবহার করা হবে এবং আপনি আরামে শিখতে পারবেন। আচ্ছা, দেখেন এগুলোর মধ্যে শুধু দে, তারা, এইখানে বেশি মানুষ আছে, একজনের বেশি আছে, এই জন্য এটা হচ্ছে প্লুরাল। এবার আসেন আমরা যদি এক নজরে দেখি, তাহলে এখানে উপরে আছে পার্সন। পার্সন হয় তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর এই প্রত্যেকটা পার্সনই সিঙ্গুলার হয়, আবার প্লুরালও হয়। ফার্স্ট পার্সনের সিঙ্গুলারকে আই মানে আমি, আর প্লুরালকে উই মানে আমরা। তাহলে আমি, আমরা, এগুলো হলো ফার্স্ট পার্সনের ফার্স্ট পার্সন। আচ্ছা, সেকেন্ড পার্সনের ইউ যদি একজন বোঝায় তাহলে এটা সিঙ্গুলার হবে, আর যদি বেশি বোঝায়, তোমরা বোঝায়, তখন হচ্ছে প্লুরাল হবে। থার্ড পার্সনের হি, শি, ইট, এই তিনটা, এটা হচ্ছে সিঙ্গুলার, প্রত্যেকই কিন্তু একজন। আর দে, এটা হচ্ছে প্লুরাল। তাহলে মানে আপনি যদি বলতে চান, তাহলে আই এটা হচ্ছে ফার্স্ট পারসন একদিক থেকে, আরেক দিক থেকে সিঙ্গুলার, ফার্স্ট পারসন সিঙ্গুলার। উই এটা একদিক থেকে ফার্স্ট পারসন, আরেক দিক থেকে প্লুরাল, তাহলে ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে ইউ কি হবে? সেকেন্ড পারসন, একদিক থেকে সিঙ্গুলার হবে, আর সেকেন্ড পারসনের যদি তোমরা বুঝাই তাহলে প্লুরাল হবে। এটাও একই কথা। এগুলো হচ্ছে একদিক থেকে থার্ড পারসন, আরেক দিক থেকে প্লুরাল, আর এটা থার্ড পারসন ও সিঙ্গুলার, আর এটা হচ্ছে প্লুরাল। এই হচ্ছে কিসের ব্যাপার? পার্সনের ব্যাপার স্যাপার। আচ্ছা, সহজ কথা হলো, একটা যদি হয় বা একজন হয় তাহলে সিঙ্গুলার, একটার বেশি হইলে প্লুরাল। এখানে দেখেন আমরা দিচ্ছি আই, হি, শি, ইট, এগুলো সব হচ্ছে সিঙ্গুলার। যদি আমরা সাবজেক্টে না যাই, অন্য কোনো শব্দের দিকে আসি, যেমন ধরেন বয় মানে একজন ছেলে, বয় মানে কি একটা ছেলে, তাহলে সেও হচ্ছে সিঙ্গুলার। গার্ল একটা মেয়ে, সে সিঙ্গুলার। ক্যাট একটা বিড়াল, বুক একটা বই, প্যান একটা কলম, এগুলো সব হচ্ছে সিঙ্গুলার শব্দ। আর প্লুরাল কি? উই, যেমন আমরা। আর ইউ যদি তোমরা বোঝায়, এরপরে দে তারা, এগুলো সব হচ্ছে একজনের বেশি, এই জন্য প্লুরাল। আবার যদি হয় বয়েস মানে অনেক ছেলেরা, তখন এটা প্লুরাল হবে। গার্লস বেশি মানে মেয়েরা। ক্যাটস বিড়ালগুলো, বুকস বইগুলো, পেন্স কলমগুলো, তাহলে এগুলো হবে সব প্লুরাল। এই হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরালের ব্যাপার স্যাপার। ঠিক আছে? পার্সন, পার্সন তিন ধরনের হয় এবং প্রত্যেকটারই সিঙ্গুলার আছে আর প্লুরাল আছে। এই হচ্ছে বিষয়। এখন
যত পার্সন আছে, হ্যাঁ, এগুলোর ভিতরে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এই দুইটা নিয়ে, মানে তিনটা পার্সনই আছে, এই দুইটার ভিতরে এই দুইটা নিয়ে কোনো ঝামেলা নাই ইংরেজির ভিতরে, মানে ইংরেজির কোনো জায়গাতে কোনো ধরনের প্রবলেম নাই। শুধু একটা জায়গাতে অনেক কিছু পরিবর্তন হয়, এটার নাম হচ্ছে থার্ড পার্সন। তারপরেও থার্ড পার্সনের শুধু একটা, এটা হচ্ছে সিঙ্গুলার। এই যে হি শি ইট, এই তিনটা খুব ভালো করে চিনে রাখেন, কারণ অনেক জায়গাতে গিয়ে এই তিনটাতে পরিবর্তন হয়। যেমন আমরা যখন হচ্ছে গো মানে যাও, ডোন্ট গো যেও না, এই ধরনের যে পড়াগুলো পড়ে আসছি, ওইখানে দেখছি যে হি শি ইট এর মধ্যে এসে ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ হয়, একটা পরিবর্তন হয়েছে না? তাহলে হি গোজ, শি মানে বা হি ডাজেন্ট গো, এরকম হয়। এই যে একটু পরিবর্তন হলো, এগুলা শুধু এই তিনটার সাথেই হয়। এরকম আরো যত ইংরেজি আপনি শিখবেন সামনে ভবিষ্যতে গিয়ে, দেখবেন যে এগুলোর সাথেই মানে বেশিরভাগ পরিবর্তন ঘটে, আর বাকিগুলোর সাথে তেমন কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, এই জন্য এই পার্সনটা শিখে রাখেন। যখনই এগুলার নাম মানুষ বলতে যায় তখন বলে থার্ড পার্সন সিঙ্গুলার। এই যে একটা টার্মস বা পরিভাষা, এটা আমি যখন শুনি আমার কাছে কঠিন লাগে। এই জন্য আমি হচ্ছে এটাকে খুব সহজ করে এইভাবে বোঝানোর ট্রাই করলাম, যেন থার্ড পার্সন সিঙ্গুলার শুনলে আপনি বুঝেন যে হি শি ইট, এই তিনটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এই তিনটার কথা বলা হচ্ছে। তো এটা হচ্ছে শেষ গল্প। এবার আসেন আমরা হচ্ছে এবার বাক্য ইংরেজিতে কিভাবে বানাতে হয় এটার আজকে একটা হচ্ছে ওরিয়েন্টেশন দিচ্ছি, কালকে থেকে মূল আলোচনা শুরু হবে। ইংরেজিতে বাক্য সাধারণত দুই ধরনের হয়, ঠিক আছে? বাক্য দুই ধরনের হয়। আচ্ছা, কি কি ধরন হয়? কিছু বাক্যে আমরা কাজের কথা বলি, আর কিছু বাক্যের মধ্যে আমরা শুধু তথ্য শেয়ার করি। যেমন ধরুন আমি বই পড়ি, তাহলে পড়ি একটা কাজ আছে। আমি ফুটবল খেলি, আচ্ছা সে ফুটবল খেলে, এখানে খেলা একটা কাজ। তারা ইংরেজি শেখে, শেখা একটা কাজ। তাহলে এই বাক্যগুলোর মধ্যে কাজের কথা বলা হচ্ছে। আর এইখানে কিছু বাক্য আছে দেখেন, যেমন আমি খুশি, আমি আনন্দিত, তাহলে এখানে দেখেন কোনো কাজের কথা কিন্তু নাই, শুধু একটা আমার তথ্য আমি দিচ্ছি যে আমি আমার ভালো লাগছে এরকম। অথবা আমি একজন ছাত্র, এখানে কোনো কাজের কথা নাই। আবার দেখেন আমার একটা গাড়ি আছে, এখানেও কিন্তু কোনো কাজের কথা নাই যে আমি বা সে কোনো একটা কাজ করতেছে, এরকম কোনো কাজ নাই। তাহলে এগুলো হচ্ছে তথ্য শেয়ার করা হয় এমন বাক্য, আর এগুলো হলো কাজের বাক্য। তাহলে দুই ধরনের বাক্য সাধারণত ইংরেজিতে থাকে। এখন এই যে কাজের বাক্য, এটাকে বলে অ্যাকশন সেন্টেন্স। এই দেখেন একটা পরিভাষা, ঠিক আছে? তো এই পরিভাষা যখনই আমরা শুনি কঠিন লাগে, এই জন্য মূলত এই পরিভাষাগুলোকে আগে আমি সহজ করে দিচ্ছি, যেন পরবর্তীতে মানে শুনতে মানে আপনি বুঝেন, শুনেই বুঝেন। তাহলে এটাকে কি বলে? অ্যাকশন সেন্টেন্স। যখনই শুনবেন অ্যাকশন সেন্টেন্স, মানে হলো এমন বাক্য যেখানে কোনো কাজের কথা বলা হচ্ছে, ঠিক আছে? অ্যাকশন সেন্টেন্স। আর এটাকে বলে মানে যেগুলোর মধ্যে তথ্য শেয়ার করা হয়, এটাকে বলে হচ্ছে স্ট্যাটিভ সেন্টেন্স, ঠিক আছে? এখন এই দুইটা যদি আপনি ভুলেও যান তাও কোনো সমস্যা নাই, জাস্ট আমি আপনাকে জানিয়ে রাখলাম যে এই দুই ধরনের বাক্য হয়। কারণ আমরা এরপরে যখন বলবো এইভাবেই বলবো যে কাজের কথা বলা হয় এমন বাক্যের মধ্যে আমরা এই কাজ করবো, এইভাবেই বলবো। তারপরে আপনি একটু শিখে রাখেন যে অ্যাকশন সেন্টেন্স আর স্ট্যাটিভ সেন্টেন্স এই দুই ধরনের বাক্য হয়। তাহলে চলেন প্রথম বাক্য আমরা একটু দেখি আবারও। অ্যাকশন সেন্টেন্স যেখানে কাজের কথা বলা হচ্ছে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। আই রিড বুক, আমি বই পড়ি। এগুলো সব কি? অ্যাকশন সেন্টেন্স। অ্যাকশন কোনগুলা? এই যে কাজ, ইট, ড্রিঙ্ক, রিড, এগুলো। এরপরে চলেন স্ট্যাটিভ সেন্টেন্স। এখানে হচ্ছে আই এম মারুফ, মানে আমি মারুফ। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। তাহলে এইখানে তথ্য শেয়ার করা হয়েছে। তথ্য কি? মারুফ, এগুলা না কিন্তু, তথ্য হচ্ছে মারুফ। এগুলা কেন লাল করা হয়েছে একটু পরে আমি দেখাবো যে কেন এখানে এই কালার করা হয়েছে। তো তথ্য হলো মারুফ, তথ্য হলো স্টুডেন্ট, তথ্য হলো বুক, ঠিক আছে? এইটা। এবার আসেন আমরা যে দুই ধরনের বাক্য সম্পর্কে জানলাম, যে ইংরেজিতে দুই ধরনের বাক্য হয়, কাজের বাক্য আর তথ্য শেয়ার করার বাক্য। এই দুই ধরনের বাক্য দুই ভাবে গঠন করা হয়, ঠিক আছে? তো অ্যাকশন সেন্টেন্স বা যেটা কাজ থাকে, ওই বাক্যর ভেতরে একটা ভার্ব থাকে। ভার্ব মানে তো কাজের বাক্য, একটা ভার্ব থাকে। যেহেতু কাজের বাক্য এই জন্য একটা ভার্ব থাকবে। যেমন আই রিড বুক, আমি বই পড়ি। এখানে পড়ি, এই যে পড়ি, এটা হচ্ছে কাজ, এখানে একটা ভার্ব থাকে। আর যেই বাক্যের মধ্যে তথ্য শেয়ার করা হয় ওইখানে তো ভার্ব থাকে না, ঠিক না?
যেমন আই এম হ্যাপি, আমি খুশি। তো এইখানে তো কোনো ভার্ব নাই, এই জন্য এইখানে যে জিনিসটা লাগে এটার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। আপনি সহজে বুঝতে পারেন এটা হচ্ছে হেল্পিং ভার্ব, মানে ভার্ব যেখানে থাকে না ওইখানে সে বসে, এই যে এখানে বসে। তো এটা কেন বসে এটা বলে দিই তাহলে সহজ হবে। এটা হলো যে ইংরেজিতে ভার্ব ছাড়া বাক্য হয় না, মানে শুদ্ধ হয় না, ঠিক আছে? যেহেতু তথ্য শেয়ার করার বাক্যের মধ্যে কোনো ভার্ব থাকে না, এই জন্য এইখানে ভার্বের পরিবর্তে একটা জিনিস বসে, এটাকে বলে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, ঠিক আছে? এখানে দেখেন এমটা কিন্তু কোনো দরকার ছিল না, আই মানে আমি, হ্যাপি মানে খুশি বা সুখী, তাহলে আই হ্যাপি, আমি খুশি হয়ে যেত। কিন্তু এমটা কেন দিছে? কারণ ভার্ব না দিলে তো বাক্যই হবে না, যেহেতু এখানে কোনো ভার্ব দেওয়া যাচ্ছে না তাই এখানে একটা এম দিছে, ঠিক আছে? তো এগুলো আমরা সামনে যখন শিখবো আরো সহজ হবে। জাস্ট জেনে রাখেন যে কাজের বাক্যের ভিতরে ভার্ব লাগে, আর যেই বাক্যে কাজ থাকে না ওইখানে অক্সিলারি ভার্ব লাগে, ঠিক আছে? এবার চলেন ভার্ব কোনগুলা, ভার্ব বা মেইন ভার্ব এটা কোনগুলা? এটা হচ্ছে খাওয়া, পান করা, লেখা, পড়া, দেখা, শোনা, শেখা, এগুলো হচ্ছে ভার্ব। তো অক্সিলারি ভার্ব কোনগুলা? এটা হচ্ছে ওই যে এম দেখে আসলাম একটু আগে, আই এম হ্যাপি, এম এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, উইল, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন তাহলে আমাদের কি শিখতে হবে? এই দুইটা জিনিসই মূলত ভালো করে শেখা লাগবে। এবং এটা নেক্সট ক্লাসে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে কেন শেখা লাগবে। তাহলে ভার্ব শেখা লাগবে আর হচ্ছে অক্সিলারি ভার্ব শেখা লাগবে, তাই ইংরেজির সব প্রবলেম সলভ, ঠিক আছে? আচ্ছা, দেখেন এই যে অক্সিলারি ভার্ব ভালোভাবে শিখলে ইংরেজি কথা বলা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। এগুলোকে হেল্পিং ভার্ব বলে, কিন্তু একই কথা, কেউ হয়তো হেল্পিং ভার্ব বলবে, কেউ অক্সিলারি ভার্ব বলবে, জিনিসটা সেম। আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে দুই ধরনের এই ভার্ব দিয়ে আমরা বাক্য গঠন করব। একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, দুইটা দিয়ে বাক্য গঠন করি। ধরেন মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব দিয়ে একটা বাক্য বানাচ্ছি আমরা। কিভাবে বাক্য বানানো যায়? শুধু একটা ভার্ব দিয়েও বাক্য বানানো যায়, যেমন গো মানে যাও, ইট খাও। মানে ইংরেজি বাক্য বানানো কত সহজ, এটার জন্য জাস্ট এটা দেখাচ্ছি যে শুধু একটা ভার্ব দিয়েই বাক্য কমপ্লিট হয়ে যায়, যেমন গো, ইট। আচ্ছা, আমরা যদি চাই তাহলে ভার্বের সাথে আরেকটা কিছু যোগ করে বাক্য বানাতে পারি, যেমন সাবজেক্ট। তাহলে যে এখানে মাঝখানে কিন্তু ভার্ব বসে, আচ্ছা ভার্ব বসলো, তাহলে সাবজেক্টটা সবসময় আগে বসে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, এই দুইটা জিনিস দিয়ে আমরা বাক্য বানাতে পারি। যেমন আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও, ইউ ইট, তুমি খাও, ঠিক আছে? এটা হলো বাক্যের আরেকটা ধরন। আমরা চাইলে এই যে তৃতীয় ঘর আছে এইটা পূরণ করেও বাক্য বানাতে পারি। তাহলে আমরা সহজে বুঝতে পারি যে ইংরেজি বাক্যের জন্য তিনটা ঘর লাগে। মাঝখানের ঘর পূরণ হলে বাক্য হয়ে যায়, যদি আমরা 2 ঘর করি তাও বাক্য হয়, যদি 3 ঘর করি তাও হয়, কিন্তু মাঝখানেরটা যদি না থাকে তাহলে কিন্তু বাক্য হবে না। আচ্ছা, তো চলেন পরেরটা দেখি। আচ্ছা, এখানে ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে, এখন এইখানে যে জিনিসটা বসে এটার নাম হলো অবজেক্ট, ঠিক আছে? তাহলে আই গো, আমি যাই, কোথায় যাই? কোন একটা জায়গাতে তো যাব, হয়তো বাজারে যাব, না হলে মসজিদে যাব, কোন একটা জায়গাতে যাব, বা মার্কেটে যাব। তো এই হচ্ছে জায়গা, এখানে জায়গা দিব তাহলে হয়ে যাবে। আর এখানে আছে ইউ ইট, মানে হচ্ছে তুমি খাও, কি খাও? কোন একটা খাবারের নাম দিব, যেমন ভাত, পানি দিব, দিলেই বাক্য হয়ে যাবে। তাহলে আমরা মূল ভার্ব দিয়ে, গো কিন্তু মূল ভার্ব, মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব দিয়ে বাক্য বানানোর আমরা 3টা স্ট্রাকচার দেখলাম বা 3টা পদ্ধতি দেখলাম যে এইভাবে বাক্য বানানো যায়। এবার চলেন আমরা হচ্ছে বাক্য বানাবো অক্সিলারি ভার্ব দিয়ে, মানে যেটা আসলে ভার্ব না কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার হয়। আচ্ছা, তো চলেন এইখানে আমরা দেখি। আর অক্সিলারি ভার্ব কোথায় ব্যবহার হয়? এটা হচ্ছে তথ্য শেয়ার করার বাক্যে, যেমন আই এম মারুফ, আমি মারুফ। এইখানে এই যে মাঝখানে বসছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এম। ধরেন আই এম এ স্টুডেন্ট, এখানেও এই যে এম বসছে, স্টুডেন্ট। এখানে এ কেন বসছে এটা কিন্তু আমরা আগে শিখে আসছি, যে স্টুডেন্ট যেহেতু গণনা করা যায় এই জন্য এটা শুরুতে কি বসে? আর্টিকেল বসে, এ বা এন এগুলা বসে।
আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, দেখেন এই যে আমি একটু আগে আপনাদেরকে যেটা বলে আসলাম, এই জিনিসটা এখানে আবার দেয়া আছে স্লাইডে, যেন আপনারা ভুলে না যান। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে এমটা কেন দরকার? এম ছাড়াই তো সুন্দর অর্থ হয়, যেমন আই মারুফ, আমি মারুফ, তাহলে এম কেন দরকার? এটাই আমরা এখানে বলেছি যে ভার্ব ছাড়া ইংরেজি বাক্য হয় না। হয় না মানে কি? সঠিক হয় না। আচ্ছা, বাক্য বানাতে চাইলে ভার্ব লাগবেই। দেখেন, তথ্য শেয়ার করা হয় এমন বাক্যে যেহেতু ভার্ব থাকে না, তাই এখানে অক্সিলারি ভার্ব দিতে হয়। এখানে চলেন আমরা দেখি যে ভার্ব ছাড়া বাক্য আই এম মারুফ, এটা ভুল বাক্য। এই যে আই মারুফ ভুল, আই এম মারুফ সঠিক। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা, আই এম এ স্টুডেন্ট, এখানে আছে আই এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা ভুল, কারণ এখানে ভার্বও নাই, অক্সিলারি ভার্বও নাই। কিন্তু এটা সঠিক কেন? এখানে অক্সিলারি ভার্ব আছে, আই অ্যাম আ স্টুডেন্ট। আরেকটা বাক্য দেখাবো, দেখেন ইট। আচ্ছা, এটা হলো আই ইট রাইস, আমি ভাত খাই। ঠিক আছে, এই বাক্যটা সঠিক কেন? কারণ এখানে ভার্ব আছে। আরেকটা ব্যাপার হলো যে এখানে ভার্ব থাকে, ঠিক আছে, ওইখানে সাধারণত অক্সিলারি ভার্ব মানে লাগে না, ভার্ব নিজেই আছে, মেইন ভার্ব আছে, তাহলে ওইখানে তো সাহায্যকারী লোকজন দরকার নাই। এই জন্য এই অ্যামটা হবে না, মানে আই অ্যাম ইট রাইস এটা হবে না, আই ইট রাইস এটা হচ্ছে সঠিক। এখানে ভার্বই আছে, যেখানে ভার্ব থাকে না ওইখানে অক্সিলারি ভার্বটা দিতে হয়। তো পরের ক্লাস থেকে আমরা বাক্য বানানো নিয়ে ডিটেল শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা হচ্ছে এটা একটা ধরেন ওরিয়েন্টেশন, বাক্য গঠন করার, এটা আমরা দিলাম। পরের ক্লাস থেকে আমাদের মেইন ক্লাস শুরু হবে বাক্য নিয়ে। আচ্ছা, তো আজকের ক্লাসে এখানে আমরা যেটা দেখব এটা হচ্ছে আমরা নিয়মিত যেই কথাগুলো বলি, খুব বেশি ব্যবহার হয় এমন কিছু বাক্য বা ফ্রেজ আছে এখানে, ওয়ার্ড বা ফ্রেজ আছে এরকম আর কি। ওয়ার্ড মানে হলো যে একটা শব্দ যেটা দিয়ে কথা বলা যায়, এটা হচ্ছে ওয়ার্ড, যেমন ওকে, এটা হচ্ছে ওয়ার্ড। আর যদি একাধিক শব্দ থাকে যেটা দিয়ে কথা বলা হয় তাহলে এটাকে বলে ফ্রেজ, যেমন হচ্ছে ধরেন অফকোর্স, অথবা নট নাও, রাইট নাও, এগুলো হচ্ছে ফ্রেজ। তো চলেন আমরা হচ্ছে একটু দেখি। তো আজকে তো আমরা ওয়ার্ড দিচ্ছি না, তো এগুলো দিব আর কি, মানে আলাদা যে শব্দার্থ এগুলো দেওয়া হবে না, এগুলো শিখতে হবে। তাহলে আমরা বলেছিলাম যে আমরা কথা বলা শুরু করব হচ্ছে ইয়েস নো দিয়ে। ঠিক আছে, এটা আসলে বলতে হবে, এই জন্য আপনার ফ্যামিলি বা আশেপাশের পরিবেশকে তৈরি করে নিতে হবে। আপনি বলবেন সবার সাথে একটু খোলামেলা আলোচনা করে নেবেন যে আমি আসলে ইংরেজি শিখতে চাচ্ছি, যার কারণে তোমরা যদি আমাকে একটু হেল্প করো আমার শেখাটা অনেক দ্রুত হবে, ভালো হবে। এই জন্য আমি মানে তোমরা যখন কোনো কিছু জিজ্ঞেস করবে, আমি যদি হ্যাঁ বলার দরকার হয় আমি হ্যাঁ না বলে ইয়েস বলবো, আর যদি না বলার দরকার হয় তাহলে আমি না বলে নো বলবো। ঠিক আছে, তোমরা আমাকে একটু হেল্প করো তাহলে আমার জন্য ভালো হয়, তাহলে দেখবেন যে সবাই আপনাকে এই হেল্পটা করবে। ঠিক আছে, তখন আপনি ইয়েস বা নো বললে তারা হাসাহাসি করবে না এবং এটাকে স্বাভাবিকভাবে নিবে। ঠিক আছে, তো এই জন্য পরিবেশটা আগে একটু তৈরি করে নিতে হবে, এরপরে কথা বলা শুরু করতে হবে। আচ্ছা, এরপরে হলো শুধু যে ইয়েস নো বলবো বিষয়টা এরকম না, মানে আমি যতটুকু ইংরেজি পারি ততটুকু ইংরেজি বলবো, আর যেটা আমি পারি না সেটা তো বাংলাতেই বলবো, ঠিক না? তো আমি বাংলা ইংরেজি মিক্স করে যতই খিচুড়ি বানাই, মানে কেউ যেন হাসাহাসি না করে বা আপনাকে একটু সাপোর্ট করে, এটা একটু বুঝিয়ে বললে আশা করি যে কেউ বুঝবে। আচ্ছা, এরপরে কারণ আপনাকে কথা বলতে হবে, অন্য মানুষ কথা বলুক না বলুক, বুঝুক না বুঝুক, আপনাকে বলতেই হবে। আপনার যদি এমন হয় যে ইংরেজিতে বললে সে বুঝবে না, তাহলে আপনি প্রথমে ইংরেজিটা বলবেন, এরপরে বাংলা বলবেন। এবং যেহেতু ডাবল করে কথা বলছেন, সেই জন্য বিরক্ত না হয়, এই জন্য তো আপনি আগে থেকে তার সাথে কথা বলেই নিয়েছেন। এ হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে নাইস। দেখেন, নাইস মানে হচ্ছে সুন্দর, যদি কোনো জিনিস বলতে চান সুন্দর, বা গুড ভালো বলতে চান, তাহলে এই দুইটার একটা ব্যবহার করতে পারেন, নাইস বা গুড। ওকে, ওকে মানে ঠিক আছে। শিওর, শিওর মানে হচ্ছে আপনি সম্মতি দিচ্ছেন। ঠিক আছে, এই জাতীয় কথা। আচ্ছা, এরপরে আমাদের যদি থাকতো, মানে সময় সুযোগ থাকতো, তাহলে আমরা এরকম একটা স্লাইড একদিন পড়া দিতাম এবং এটা সারাদিন চর্চা করতাম। ঠিক আছে, কিন্তু এত সুযোগ বা এত বড় সময় আমাদের হাতে নেই, যার কারণে একটু বেশি বেশি পড়া দেওয়া হচ্ছে। পরবর্তীতে আপনি আপনার মতো করে প্র্যাকটিস যতটুকু করতে পারেন করবেন, আর জানা থাকলো। ঠিক আছে,
আচ্ছা, এরপরে হলো আমরা কি করতে পারি, মানে প্রথম দিন যদি আপনি ইয়েস নো দিয়ে শুরু করেন, পরের দিন আপনি আরেকটু বাড়াবেন, মানে এই জাতীয় শব্দগুলো বাড়াবেন, এবং পরের দিন আরেকটু বাড়াবেন। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে বাড়াতে হবে শব্দ। প্রতিদিন ধরেন আপনি কয়েকটা শব্দ টার্গেট করলেন যে আমি আজকে এই শব্দগুলো বলবো, ঠিক আছে, তখন আপনি ওগুলো বলবেন। মানুষের সাথে কথা বলতে হবে, তাহলে মানে আপনার ভেতরের জড়তা কাটবে। তো আইসি মানে হচ্ছে আমি দেখছি বা আমি বুঝেছিও হয়, ঠিক আছে। লেটস গো, চলো যাই, আমরা কিন্তু এটা প্রচুর ব্যবহার করি, চলো যাই, লেটস গো। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ইটস ওকে, ঠিক আছে। এক্সকিউজ মি মানে হচ্ছে শুনুন, মানে আমাদের যে স্বাভাবিক কথাবার্তা আমরা বলি না যে শুনুন, এরকম। কিন্তু এটা যদি আপনি ভেঙে ভেঙে অর্থ করেন তখন হবে এক্সকিউজ মি মানে হচ্ছে আমাকে ক্ষমা করুন। তো আমাকে ক্ষমা করুন কেন বলা হয়, ধরুন একজনে মোবাইল ব্যবহার করছে, সে ব্যস্ত আছে, আপনি তাকে গিয়ে কোনো একটা কথা বলবেন, ঠিক আছে, তখন আপনি বললেন যে এক্সকিউজ মি, মানে হচ্ছে যে আমি আপনাকে ডিস্টার্ব করলাম, আপনি একটা কাজে ছিলেন, তো আমাকে ক্ষমা করবেন। তো এটাই হচ্ছে খুব সহজে হলো শুনুন, এক্সকিউজ মি মানে শুনুন। আচ্ছা, এরপরে আই আন্ডারস্ট্যান্ড মানে হলো আমি বুঝেছি। এরপরে থ্যাংক ইউ, ধন্যবাদ, ইউ আর ওয়েলকাম, এটা মূলত থ্যাংক ইউ এর পরে বলা হয়। ইউ আর ওয়েলকাম মানে হচ্ছে তোমাকে স্বাগতম। হ্যাঁ, এখন ধরুন আপনাকে একজন ধন্যবাদ বললো যে থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি কি বলেন, বাংলায় কি বলেন? বাংলায় কি বলেন যে তোমাকে স্বাগতম? আমরা কিন্তু বলি না এটা, ঠিক না? আমরা কি বলি, আচ্ছা ঠিক আছে। তো এই ইউ আর ওয়েলকাম মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এগুলো একটু যদি বুঝে যান আপনি পরিবেশ অনুযায়ী যে কোনটার অর্থ আসলে কি, তাহলে আপনার ব্যবহার করতে আরো সহজ হবে, ঠিক আছে। আর অনেক সময় হচ্ছে ধরেন আপনি একটা নতুন বাড়ি করেছেন অথবা আপনার বাড়িতে একজন মেহমান এসেছে, তখন আমরা বলি যে আপনাকে স্বাগতম আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের বাড়িতে, ঠিক না, আসুন, এরকম। তো ওইখানে আপনি ইউ আর ওয়েলকাম বলতে পারেন, ওইটা ওই অর্থে হবে। কিন্তু থ্যাংক ইউ এর পরে যে ইউ আর ওয়েলকাম বলা হয় এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে। তো এরপর চলুন যে আমরা এইখানে কিছু ডিফারেন্ট বিষয় দেখব যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, এবং একই ধরনের কথা কিছু জায়গায় রিপিট হবে, ঠিক আছে। তবে এইখানে কিছু কিছু বিষয় আমি আলাদা করেছি যেন আমাদের এগুলো পড়তে বা বুঝতে সহজ হয়। এবং আপনি যদি খেয়াল করেন দেখবেন যে বেশিরভাগ ইংরেজির অর্থ আপনি জানেন, হ্যাঁ, এবং হয়তো অনেকগুলো ইউজও করেন, কিন্তু আজকে আমরা ইংরেজি হিসাবে শিখছি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা অনেক ইংরেজি শব্দ জানি, কিন্তু কয়টা জানি এটার হিসাব নাই আমাদের কাছে, ঠিক আছে। এই জন্য মনে হয় বোধহয় পারি না, কিন্তু আসলে কিন্তু জানি অনেকগুলো। এই জন্য আমরা হচ্ছে ওই যে আবার ভোকাবুলারি দিচ্ছিলাম, মানে শব্দার্থ দিচ্ছিলাম। তো শব্দার্থ যদি আপনার কাছে 500 শব্দের একটা লিস্ট থাকে এবং আপনি দেখেন যে আপনি প্রায় সবগুলো শব্দ জানেন, অন্তত আপনি এটা জানবেন যে আমি 500 শব্দ জানি, ঠিক আছে। অথবা আপনি যদি অল্প অল্প করে শেখেন প্রতিদিন যে আমি এই পৃষ্ঠা সবই পারি, 2টা পারি না, 2টা শিখে নিলেন। এভাবে যখন আপনার কাছে 500 বা 1000 শব্দের একটা তালিকা থাকবে এবং আপনি জানবেন যে আমি এগুলো সব পারি, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্ট আসবে যে আমি তো শব্দ জানি মোটামুটি, তাহলে কথা বলা যায়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এগুলো হচ্ছে প্রতিদিন ব্যবহার হয় এবং প্রচুর ব্যবহার হয় এমন কিছু জিনিসের একটা তালিকা আমি আপনাদেরকে আজকে দিচ্ছি। ওকে মানে ঠিক আছে, অল রাইট মানেও হচ্ছে ঠিক আছে, তো দুইটার যে কোনো একটা বলতে পারেন। ওকে, অল রাইট, রিয়েলি সত্যি, এটা আমরা ব্যবহার করি। এগুলোর আবার দেওয়া নাই, উচ্চারণ দেওয়া নাই, তো আমি বলেই দিচ্ছি। শিওর মানে হচ্ছে নিশ্চয় বা অবশ্যই, অফকোর্স এটাও অবশ্যই, আপনি দুইটার একটা ব্যবহার করতে পারেন। তারপরে এক্স্যাক্টলি মানে হচ্ছে ঠিক তাই, মানে আপনি কোনো জিনিসে সহমত পোষণ করতেছেন, যেমন বললেন এক্স্যাক্টলি। রাইট, ঠিক আছে, রাইট মানে সঠিক। এরপরে হলো ইয়েস, নো, এগুলো তো আমরা শুনলাম। এরপর হচ্ছে মেবি, হয়তো, মেবি। ফাইন মানে ভালো, হ্যাঁ, ভালো বা ঠিক আছে, ঠিক আছে অর্থেও ব্যবহার হয়। গ্রেট মানে দারুণ, মানে বেশি ভালো। গুড মানে ভালো, গুড, ফাইন, নাইস, কাছাকাছি। ওয়াও মানে বাহ, এটাও হচ্ছে ওই গ্রেডের মতো, বাহ মানে খুবই ভালো। আচ্ছা, এরপরে আসুন কিছু প্রশ্ন, মানে এক শব্দের কিছু প্রশ্ন। এখানে কি লেখা, এগুলো হচ্ছে বেসিক রেসপন্স, মানে সাধারণ প্রতিক্রিয়া আমরা জানাই। এখানে আছে হলো স্মল কোশ্চেন্স এন্ড আস্কিং, মানে ছোট প্রশ্ন এবং জিজ্ঞাসা, আমরা জিজ্ঞেস করি কাউকে। এটা হচ্ছে ওয়াই মানে কেন। এটা হলো হাউ মানে কিভাবে। এটা হচ্ছে হোয়াট মানে কি। ওয়েন কখন। ওয়ার কোথায়, আমরা বলি না কোন একটা কথা শুনলে কোথায়, ওই হচ্ছে ওয়েন। এটা হলো
এটা কি উই হবে বোধহয়, মানে কে, মানে হলো ডাব্লিউ এর পরে এইচ হলে এই এইচ এর উচ্চারণ হয় না, ঠিক আছে? তো আমি এতদিন পর্যন্ত এগুলো ভুল বলতাম, আজকে থেকে চলেন শুদ্ধ শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে উইচ মানে কোনটি। হাউ এর ভিতরে কিন্তু এইচ এর উচ্চারণ হবে, কারণ এখানে ডাব্লিউ তো নাই শুরুতে, হাউ হবে, আর এটা হবে ওয়াই, হোয়াট, এরকম। আচ্ছা, তাহলে এইখানে দেখেন, এখানে যেহেতু ছোট ছোট এই জন্য আমি এগুলো এক লাইনে দিয়েছি, এখানে একটু বড় এই জন্য অর্থগুলো নিচে। এখানে হচ্ছে হোয়াট হ্যাপেন, কি হয়েছে, আমরা বলি না কি হয়েছে, হোয়াট হ্যাপেন, হোয়াটস রং, এগুলা কিন্তু প্রথমত হচ্ছে এগুলা সব আপনি দেখবেন যে জানেন কিনা, যদি না জানেন তাহলে এটা মুখস্থ করতে হবে, এরপরে ক্লাসে তো আমরা চর্চা করছি, আগামী পুরো ক্লাস জুড়ে চর্চা হবে শুধু। আচ্ছা, হোয়াটস রং মানে কি সমস্যা। এরপর হলো হোয়াট ডু ইউ মিন, মানে কেউ একটা কোন একটা কথা বললো, হয়তো ডাবল মিনিং হয়েছে অথবা আপনি বুঝতে পারেননি, তখন আপনি বলেন যে তুমি কি বুঝাতে চাচ্ছ এই কথা বলে, তাহলে হোয়াট ডু ইউ মিন। আচ্ছা, তো এইগুলা যে বাক্য আছে এগুলো আমাদেরকে গ্রামার দিয়ে শিখতে হবে না, ঠিক আছে? জাস্ট আমরা বাক্য শুনবো, বাক্য মুখস্থ করবো বা বাক্য বুঝবো এন্ড হচ্ছে ব্যবহার করব। আচ্ছা, এরপরে দেখেন, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে বুঝা না বুঝার যে ব্যাপারগুলো আছে এটা। যদি বুঝেন আমি বুঝেছি, আই আন্ডারস্ট্যান্ড, বুঝেছি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝিনি। এরপর হলো আই গট ইট, মানে আমি বুঝেছি। এই দুইটাই ব্যবহার হয়, আপনি এই বড়টাও ব্যবহার করতে পারেন, ছোটটাও ব্যবহার করতে পারেন। আই গট ইট মানে আমি বুঝেছি। এখানে হচ্ছে আই ডোন্ট গেট ইট, ঠিক আছে? এখানে কিন্তু গেট আর এখানে গট, এটা দেখেন। যদি আপনি না করেন তাহলে গেট ইট। আই ডোন্ট গেট ইট মানে আমি বুঝতে পারিনি বা বুঝতে পারছি না। আই সি, দেখেন এটাও কিন্তু বুঝার অর্থে ব্যবহার হয়, আই সি, হ্যাঁ বুঝতে পারছি। তারপরে হচ্ছে যদি আপনি অন্য কাউকে বলতে চান যে তুমি কি বুঝেছ, তখন বলতে পারেন গট ইট, মানে একটু প্রশ্নবোধক করে বললেই হয়ে যায়, গট ইট। আর এটা হচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এই বড় লাইনও বলতে পারেন, ছোট লাইনও বলতে পারেন, ইচ্ছা। এরপরে আই নো মানে আমি জানি, আই ডোন্ট নো আমি জানি না, এগুলো আমরা তো ওই যে এর আগে শিখে আসছি। আর এখানে আছে আই হ্যাভ নো আইডিয়া, এটাও আমি জানি নার অর্থেই। একটা হলো যে আই ডোন্ট নো আমি জানি না, আর একটা হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো ধারণা নেই, এটাও আমি জানি না, একই কথা। আচ্ছা, এখানে আবার এগুলার উচ্চারণ দেয়া আছে, ঠিক আছে? তো আপনি এখানে যদিও একেবারে সঠিক বা ব্রিটিশ উচ্চারণ দেয়া নেই, কিন্তু মোটামুটি উচ্চারণ দেয়া আছে। এরপরে চলেন, ব্রিটিশ বা আমেরিকান কোনো কিছু আসলে ওরকম ফলো করা না, এখানে জাস্ট উচ্চারণ দেয়া আছে। এখানে হলো যে কাউকে কোনো কিছু করতে বলা, কোনো একটা কিছু করতে আপনি যদি বলেন তাহলে কিভাবে বলবেন, হচ্ছে ওয়েট মানে অপেক্ষা করো, ওয়েট। কাম হেয়ার এদিকে আসো, কাম অন মানে হচ্ছে আসো বা চলো, মানে কোনো একটা কাজ শুরু করার সময় হয়তো ব্যবহার হয়। মানে এটা হচ্ছে কি চলো মানে চলো যাই এই ধরনের কথা না, মানে চলো আমরা লেখা শুরু করি এই ধরনের চলো, ঠিক আছে? তো এরপর হচ্ছে গো অ্যাহেড মানে এগিয়ে যাও, মানে শুরু করো, গো অ্যাহেড মানে ধরেন লেখা শুরু করবে, তখন আপনি বললেন গো অ্যাহেড লেখা শুরু করো, এটা ব্যবহার হতে পারে। অথবা আপনি কেউ একটা ভালো কাজ করছে, আপনি তাকে বললেন গো অ্যাহেড মানে তুমি নিয়মিত করো, ভালো করো, এগিয়ে যাও, এটা। হোল্ড অন মানে একটু অপেক্ষা করো, হোল্ড অন মানে কি একটু অপেক্ষা করো, এই যে ওয়েটের মতো, ওয়েট হোল্ড অন একই জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে লিসেন মানে শুনো, লুক মানে হলো দেখো, লুক মানে হচ্ছে কোনো জিনিস মনোযোগ দিয়ে দেখা, আমরা জানি না সি, সি মানে হচ্ছে দেখা, লুক মানে মনোযোগ দিয়ে দেখো। টেল মি মানে বলো, আমাকে বলো, টেল মি আমাকে বলো। সে ইট অ্যাগেন আবার বলো, আমরা বলি না আবার বলো, আমি বুঝিনি, সে ইট অ্যাগেন আবার বলো। স্পিক স্লোলি আস্তে বলো। এই যে আমরা আজকে পর্যন্ত যেই যতটুকুই শিখেছি, নেক্সট ক্লাসে প্র্যাকটিস করার পরে আমার কাছে আমার যদি মনে থাকে তাহলে আমি ক্লাসেও যেই শব্দটা আমরা শিখেছি ওটা ইংরেজিতে বলার ট্রাই করব। আর আপনারাও যখন বলবেন প্র্যাকটিসের সময় বা নিজেরা যখন চর্চা করবেন চেষ্টা করবেন ইংরেজিতে বলার। আচ্ছা, স্পিক স্লোলি মানে আস্তে বলো। আচ্ছা, এরপরে আসেন, এরপরে হলো প্রতিদিন এগুলা কিন্তু বলি এবং অনেকগুলাই হয়তো আমরা পরিচিত এগুলোর সাথে। এখানে হচ্ছে তুমি ঠিক বলেছ, আমরা বলি তুমি ঠিক বলেছ মানে ইউ আর রাইট, ইউ আর রাইট। আচ্ছা, এখানে আছে হলো হ্যাঁ সেটাই ঠিক। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, মানে ইংরেজিতে এটাই ঠিক এই ধরনের কথা আমি শুনিনি কখনো। হ্যাঁ, তো এটাই ঠিক বা সেটাই ঠিক আপনি যেটাই বলেন এই একই ধরনের কথা ব্যবহার হয়, এটা হচ্ছে সেটাই ঠিক, মানে
ধরেন একজন একটা কথা বলেছে, আপনি বললেন যে এটাই ঠিক বলবেন না, তখন ওই সেটাই অর্থই ব্যবহার হয়। যেমন দ্যাটস রাইট, হ্যাঁ, তো এটা ব্যবহার হয়। এরপরে এক্স্যাক্টলি আমরা একটু আগে শিখে আসছি, এক্স্যাক্টলি মানে ঠিক তাই। আই এগ্রি মানে আমি একমত, ঠিক আছে, আই এগ্রি মানে একমত। এরপর আই ডোন্ট এগ্রি মানে আমি একমত না। নট রিয়েলি আসলে তা নয়, একজন একটা কথা বলছে তো সে হয়তো ভুল বলেছে, তখন আপনি বললেন যে আই কি নট রিয়েলি আসলে তা নয়, এমন না। আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক সো মানে আমারও তাই মনে হয়, একজন কোন একটা কিছু বলেছে, আপনিও তার সাথে সহমত পোষণ করছেন যে আমারও তাই মনে হয়। আচ্ছা, এটা হলো আমার তাই মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো, আচ্ছা আমার মনে হয় না। আচ্ছা, মেবি ইউ আর রাইট, তুমি হয়তো ঠিক বলেছো, মেবি, মেবি তো শিখে আসছি, ইউ আর রাইটও শিখে আসছি, তো দুইটা মিলে হয়ে গেল মেবি ইউ আর রাইট। এটা হচ্ছে দ্যাটস ট্রু, ওই যে দেখেন এখানে দ্যাটস ব্যবহার হয়েছিল মানে সেটাই ঠিক, এটা হচ্ছে দ্যাটস ট্রু মানে হচ্ছে সেটাই সত্যি বা এটা সত্যি, এরকম দ্যাটস ট্রু, হ্যাঁ এটা সত্যি। এরপর হচ্ছে ইউ আর রং মানে তুমি ভুল, আচ্ছা তুমি ভুল বলেছো বা তুমি ভুল, এরকম। এরপরে চলেন রিয়েলি আমরা শিখে আসছি, রিয়েলি এটা হচ্ছে বিস্ময়, অনুভূতি, হ্যাঁ এই জাতীয় যদি প্রতিক্রিয়া আপনি জানাতে চান তাহলে রিয়েলি। রিয়েলি সিরিয়াসলি সত্যি বলছো, সিরিয়াসলি মানে হচ্ছে সত্যি বলছো, এরকম। রিয়েলি সিরিয়াসলি কাছাকাছি। তারপর হচ্ছে ওহ রিয়েলি, ওহ রিয়েলি হচ্ছে এটা একটা ভিন্ন জিনিস, ঠিক আছে, এটা হলো যে তাই নাকি আমরা বলি না, এরকম মানে একটা জিনিস শুনে আমার কাছে অন্যরকম লেগেছে, আমি বললাম তাই নাকি, তো এটা হচ্ছে ওইটা, ঠিক আছে। এটা হলো ওয়াও, ওয়াও মানে তো আমরা শিখে আসলাম, বা অ্যামেজিং মানে অসাধারণ। তো ওয়াও এর একটা অন্য ভার্সন আপনি বলতে পারেন অ্যামেজিং, অসাধারণ। এখানে আছে দ্যাটস গ্রেট মানে দারুণ, এগুলো সব হচ্ছে ওই যে ওয়াও এর কাছাকাছি অর্থ। একটা হচ্ছে ওহ নো, ও না মানে কোনো একটা ভুল যখন হয়ে যায় তখন আমরা বলি মানে কি বলি, মানে এক এক ধরনের শব্দ ব্যবহার করে এক একজন বলে যে ভুল হয়ে গেল, মানে এটাই কি ইংরেজিতে বলে ওহ নো। আচ্ছা, এরপরে আসুন আর কি আছে, হোয়াট এ সারপ্রাইজ মানে হোয়াট এ সারপ্রাইজ মানে কি আশ্চর্য, হোয়াট এ সারপ্রাইজ মানে আপনি খুব অবাক হয়েছেন, এটা বোঝানোর জন্য বলে হোয়াট এ সারপ্রাইজ। আচ্ছা, এরপর হচ্ছে দ্যাটস ইন্টারেস্টিং মানে এটা মজার বা আকর্ষণীয় ছিল। এরপরে হলো আই ক্যান্ট বিলিভ ইট মানে আমি এটা বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, কোনো একটা বিষয় যদি বিশ্বাস না হয় তাহলে এখানে দেখেন, এখানে আছে টাইম এবং সিচুয়েশন নিয়ে কথা। নাও মানে এখন, লেটার পরে, নট নাও এখন না, রাইট নাও এখনই মানে এই মুহূর্তে, রাইট নাও এই মুহূর্তে। ওয়েট এ মিনিট মানে এক মিনিট অপেক্ষা করো, ওয়েট এ মিনিট। এখানে আছে জাস্ট আ মোমেন্ট, দেখেন ওয়েট এ মিনিট মানে এক মিনিট অপেক্ষা করো, জাস্ট আ মোমেন্ট একটু অপেক্ষা করো, মুহূর্ত এক মুহূর্ত অপেক্ষা করো, এরকম। আচ্ছা, সি ইউ লেটার পরে দেখা হবে, হ্যাঁ সি ইউ লেটার। সি ইউ সুন শীঘ্রই দেখা হবে, এই যে সুন মানে হচ্ছে শীঘ্রই। আচ্ছা, কোনো কিছু উদ্বোধন হলে মানে ব্যবহার করা হয় যে কামিং সুন শীঘ্রই আসছে, এরকম। নট ইয়েট মানে এখনো না, ধরুন কোন একটা আপনাকে হোমওয়ার্ক করতে দেওয়া হয়েছে, এখন আপনি জিজ্ঞেস করা হলো করেছেন কিনা, আপনি বললেন এখনো না, নট ইয়েট। এটা হচ্ছে অলরেডি মানে ইতিমধ্যেই করা হয়ে গেছে, অলরেডি ডান অথবা অলরেডি ফিনিশ। আচ্ছা, এখানে দেখেন এখানে আছে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে কমন কিছু ডায়লগ বা এক্সপ্রেশন এখানে আছে। নো প্রবলেম এটা তো আমরা শিখে আসলাম। ডোন্ট ওয়ারি, দেখেন ডোন্ট ওয়ারি, ওয়ারি মানে হচ্ছে চিন্তা, ডোন্ট ওয়ারি চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। নেভার মাইন্ড কিছু মনে করো না, নেভার মাইন্ড। ফরগেট ইট বাদ দাও মানে এটা বাদ দাও, এটা ভুলে যাও, ফরগেট ইট। আচ্ছা, এটা হচ্ছে দ্যাটস ইট মানে এটাই, ধরেন আপনাকে কিছু একটা বলতে বলা হলো, আপনি পুরো বিবরণটা দিয়ে বলেন দ্যাটস ইট, হ্যাঁ এটাই ঘটেছে। এরপরে হিয়ার ইউ গো মানে এই নাও, দেখেন একটা হচ্ছে টেক ইট, টেক মানে কি নেওয়া, আমরা শিখেছি এর আগে। টেক ইট মানে নাও, কোনো জিনিস দিয়ে কাউকে দিয়ে বললেন টেক ইট মানে এটা নাও, তো আপনি এটাও বলতে পারেন যে হিয়ার ইউ গো এই নাও, ঠিক আছে। এটা হচ্ছে গিভ ইট টু মি মানে এটা আমাকে দাও, গিভ ইট মানে এটা দাও, এটু হলেও হবে। আপনি যে বলেন যে গিভ ইট টু মি মানে আমাকে দাও, এটাও হয়। বি কেয়ারফুল মানে সাবধানে থেকো, বি মানে হও, কেয়ারফুল মানে সাবধান, সাবধান হও মানে সাবধানে থেকো। টেক কেয়ার মানে কি, টেক মানে কি নাও, কেয়ার মানে যত্ন, যত্ন নাও মানে যত্ন নিও। এটা বলা হয়েছে টেক কেয়ার মানে তুমি নিজের যত্ন নিও।
আচ্ছা, এরপরে আসেন আর কি আছে। ধরেন কথোপকথন আমরা শুরু করব, কারোর সাথে কথা বলা শুরু করব। এখানে আছে হোয়াটসঅ্যাপ, কি খবর, আমি বলি না কি খবর। এখানে আছে হাউ আর ইউ, কেমন আছো। এখানে পরের শব্দ আছে হোয়াটস ইট, কি না হোয়াটস ইট গোয়িং, মানে কেমন চলছে। আমরা কেমন আছো এগুলো কিন্তু এইভাবে বিভিন্ন ভাবে জিজ্ঞেস করি এক একজনকে। কাউকে বলি কেমন আছেন, কাউকে বলি কি খবর, কাউকে বলি কি অবস্থা। হ্যাঁ, তো এরকম যে কথা বলি এগুলাই হচ্ছে ইংরেজিতে এইভাবে বলে। তো হোয়াটসঅ্যাপ মানে কি খবর, হাউ আর ইউ কেমন আছো, আর হোয়াটস ইট গোয়িং মানে কেমন চলছে তোমার দিনকাল, এটা। এখানে আছে হচ্ছে হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো, মানে এই মুহূর্তে তুমি কি করছো, এটা। এখানে আছে হলো হোয়ার আর ইউ, তাহলে হোয়ার আর ইউ গোয়িং মানে কোথায় যাচ্ছ, এটা হচ্ছে ডুইং করছো, গোয়িং যাচ্ছ। এরপরে হোয়াটস হ্যাপেন, এটা আমরা শিখে আসছি। তারপরে হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার, ঠিক আছে, যে কি হয়েছে কি ব্যাপার কাছাকাছি কিন্তু। আচ্ছা, আমার যদি সুযোগ হয় তাহলে হচ্ছে আমি যেগুলো রিপিট হচ্ছে এগুলো প্রয়োজনে ডিলিট করে দিব, তাহলে আরো সহজ হবে আপনাদের জন্য। এখানে আছে হচ্ছে আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, আমরা বলি না আর ইউ ওকে। এখানে আছে আচ্ছা হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার। আচ্ছা, এখানে আছে ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প ইউ। আচ্ছা, এটা গেল। এরপরে শেষ আমাদের বোধহয় এই যে লাস্ট হচ্ছে খুবই প্রয়োজনীয় ছোট বাক্যাংশ এখানে আছে। এখানে অফকোর্স আমরা শিখে আসছি। ওয়াই নট, কেন নয়। যখন কোনো একটা কাজের ব্যাপারে আপনাকে বলা হলো আপনি এটাকে করবেন, তখন আপনি বললেন যে হোয়াই নট, কেন করব না। আচ্ছা, এখানে কিছু বাক্য আছে যেমন আই থিঙ্ক সো, আমার তাই মনে হয়। এর আগে আমরা আই ডোন্ট থিঙ্ক সো পড়ে আসছি। আচ্ছা, আই থিঙ্ক সো মানে আমার তাই মনে হয়। আই হোপ সো মানে আমি তাই আশা করি। কোন একটা বিষয়ে যদি কথা বলেন তখন বলতে পারেন যে আই হোপ সো, আমি আশা করি। আই হোপ নট মানে আমি এমন আশা করি না, ঠিক আছে। আই থিঙ্ক নট যদি বলেন তাহলে আমি এমন ভাবি না। তা লেট মি সি, আমাকে দেখতে দাও। লেট মি সি, আমাকে দেখতে দাও। লেট মি থিঙ্ক, আমাকে ভাবতে দাও। ধরুন কোন একটা কথা বলবেন তখন বলছেন যে আমাকে ভাবতে দাও আগে। আচ্ছা, এরপরে আই ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার মানে এতে কিছু আসে যায় না। কথা বলার সময় এমন কথা আমরা ব্যবহার করি মাঝে মধ্যে যে এটা আমার কিছু আসে যায় না, ইট ডাজেন্ট ম্যাটার। এরপরে হলো যেহেতু ইট আসছে এই জন্য ডাজেন্ট হয়েছে, এগুলা তো আপনি পড়েই আসছেন। আচ্ছা, এরপরেও না বুঝলেও এগুলো কোনো সমস্যা না, শুধু মুখস্থ করলেই হবে। আচ্ছা, এটা এখানে হচ্ছে দ্যাটস এনাফ। আচ্ছা, দ্যাটস ইনাফ মানে এটাই যথেষ্ট, বলি না মানে যথেষ্ট হয়েছে, দ্যাটস ইনাফ এরকম। অথবা শুধু ইনাফ এটাও ব্যবহার হয়। আচ্ছা, এটারই অল্প কিছু বাদ আছে, এখানে এটা আছে। একটা হচ্ছে নট ব্যাড, খারাপ না। তারপর হচ্ছে আরেকটা শব্দ খুব ব্যবহার হয়, এটা হচ্ছে সাউন্ডস গুড মানে ভালোই মনে হচ্ছে। অথবা কেউ একটা কিছু বললো আপনার কাছে ভালো লাগলো, তখন এটা বলে যে সাউন্ডস গুড, এটা। এরপর হচ্ছে সাউন্ডস গ্রেট, এটাও ব্যবহার হয়, গুড আর গ্রেট ঠিক না, কাছাকাছি। একটা হচ্ছে গুড আইডিয়া, ভালো বুদ্ধি বা ভালো পরামর্শ, ভালো আইডিয়া, এটা। আরেকটা হলো এই যে দ্যাটস এ গুড কোয়েশ্চেন মানে এটা ভালো প্রশ্ন। ধরুন কোন একটা প্রশ্ন করলো কেউ, তখন আমরা এই ধরনের কথা বলি। তো এই হচ্ছে আমাদের আজকের শর্ট সেন্টেন্স বা ফ্রেজেস এখানে আছে। তো আমরা এগুলো শিখতে হবে, ঠিক আছে। এগুলো আজকের নতুন পড়া হিসেবে থাকবে, এগুলো শিখতে হবে। আর বাকি এই জিনিসগুলা বুঝতে হবে, হ্যাঁ, বুঝে রাখতে হবে। আগামী নেক্সট যে ক্লাসগুলো আমাদের শুরু হবে, নেক্সট ক্লাসের পর থেকে, ওগুলাতে ভালো করার জন্য এগুলো বুঝে রাখতে হবে, বাকি 5 ক্লাস সহ। এখন আমরা দেখব যে গত ক্লাসে আপনারা কি কি শিখলেন, এটা একটু দেখতে চাচ্ছি আর কি। গত ক্লাসে আমাদের এখানে ছিল আচ্ছা প্রতিদিনের প্রয়োজনীয় 6টা বাক্য, ঠিক আছে। যারা প্র্যাকটিস করতে চান হাত তুলেন। এরপরে বাকিরা তুলেন। আরো 2-1 ওঠান। আচ্ছা, তো এটাই হচ্ছে মূল ব্যাপার। একটা বিষয় খেয়াল করেছেন কিনা যে যারা কথা বলছেন বা প্র্যাকটিস করছেন নিয়মিত তারাই করছেন। এর মানে হলো একবার যখন আপনি কথা বলবেন সাহস করে, আপনার
মানে ভয়টা কেটে যাবে এবং আপনি তখন এগিয়ে যাওয়াটা সহজ হবে। তো এইটা ভালো। ঠিক আছে, ইমন থেকে শুরু করি আমরা। ইমন বলেন যে আমরা যে 6টা বাক্য শিখলাম এগুলা কি কি বলেন। আই অ্যাম মানে আমি, আই হ্যাভ মানে আমার আছে, না আই হ্যাভ আমার আছে, আই ক্যান আমি পারি, আই লাইক আমি পছন্দ করি, আই ওয়ান্ট আমি চাই, আই নিড আমার দরকার। আচ্ছা, সাথে আপনি বলেন যে সাবজেক্ট কি কি বলেন তো, এটা তো আমরা আগে শিখে আসছি। সাবজেক্ট হচ্ছে আই সাবজেক্ট, তারপরে উই হচ্ছে সাবজেক্ট, তারপরে হি সাবজেক্ট, শি সাবজেক্ট, ইট এটাও সাবজেক্ট, তারপরে আচ্ছা, এগুলো একসাথে মুখস্থ করে ফেলবেন যে আই, উই, হি, শি, ইট, দে, হ্যাঁ এগুলো মুখস্থ করে ফেলবেন একসাথে। মনে পড়ছে না। যেহেতু হচ্ছে আপনি তো ইংরেজি কোর্সে ভর্তিও হয়েছেন বোধহয়, জি হ্যাঁ, তো এগুলো মুখস্থ করে ফেলবেন, এটা কাজে দিবে অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে আরেকটা বলে আপনার থেকে বিদায় নেই, এরপরে অন্যজনের কাছে যাব। আচ্ছা, আপনি বলেন হচ্ছে নিড এবং ওয়ান্ট এর মধ্যে পার্থক্য কি? নিড হচ্ছে আমার লাগবে, মানে হচ্ছে একটা মানে আমার গাড়ি, আমার একটা মানে কাজের প্রয়োজনের জন্য আমার খুবই দরকার। আর ওয়ান্ট মানে চাই, এটা হচ্ছে আমার পানি দরকার, মানে চাই কিন্তু এখন না হলেও হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরের জন, হ্যাঁ এরপরের জনকে কি আমানাতুল্লাহ বোধহয়, জি আমানত, নাম বোধহয় আমার উচ্চারণ করতে এলিমেন্ট হচ্ছে, এখানে যতটুকু দেখতে পাচ্ছি আর কি আমি এটুকু করছি। আপনি বলেন হচ্ছে পজিটিভ কাকে বলে, নেগেটিভ কাকে বলে, এগুলো বলেন। পজিটিভ পজিটিভ হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ হচ্ছে না বোধক। বুঝান, একটু বুঝিয়ে বলেন। যেমন আইট, যেমন আইট রাইস আমি খাই, এটা হ্যাঁ বোধক। হ্যাঁ, আই আই ক্যান্ট রাইস, I don't eat rice. না বোধক। I don't eat rice, হ্যাঁ I don't eat rice, না বোধক। আচ্ছা ওকে। তাহলে এরপরে আপনি বলেন হচ্ছে মালিকানা বোঝায় এমন শব্দ শিখেছিলাম না, পজেসিভ, এগুলো বলতে পারবেন? মানে আমরা সাবজেক্ট তো হলো যেগুলো আই, উই, ইউ, দে, হ্যাঁ হি, শি, ইট, মারুফ, এগুলো হচ্ছে সাবজেক্ট। মালিকানা বোঝায় এমন শব্দগুলো আমরা শিখেছিলাম, বলতে পারবেন কি? মাই, আওয়ার, এগুলো এখন পারবেন? এখন পারবো। মাই, আওয়ার, ইওর, এরপরে সবগুলো বলেন দেখি পারেন কিনা। সবগুলো এগুলো শিখে ফেলবেন, হ্যাঁ শিখে ফেলবেন, শিখলে এগুলো হচ্ছে, কারণ এই তিনটা জিনিস খুবই কাজে লাগবে, সাবজেক্ট আর হলো অবজেক্ট আর পজেসিভ, এই যে 3 প্রকারের প্রোনাউন এগুলো খুবই কাজে লাগে। ঠিক আছে, এগুলো শিখে ফেলবেন। আচ্ছা, এরপরে চলেন আমরা হচ্ছে এই বাক্যের দিকে আসি। এরপর কি আছেন হানিফ? জি ওয়ালাইকুম আসসালাম। হানিফ হচ্ছে সাবজেক্ট এবং পজিটিভ এই দুইটা মিক্স করে বাক্য বলবেন এইভাবে, যেমন আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত কি করি, ব্রাশ করি। তারপরে হলো উই ব্রাশ আওয়ার টিথ, এগুলো বলেন তো দেখি পারেন কিনা। আমি এখানে পজিটিভ গুলা যে সাবজেক্ট গুলা বলে দিলাম, আর বাকিটা আপনি বলেন দেখি দেখি। কি বলবো? পসেসিভ, আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। তারপরে উই ব্রাশ দিয়ে কি হবে বাক্য বলেন। I brush my teeth. হ্যাঁ, We brushes our teeth.
এরপরে বলেন, বলে যান। You brush your teeth. এরপরে They brushes your teeth. এরপরে তারপর আপনি স্যার এখানে তো আছে, আমি তো দেখিয়ে দিচ্ছি। দেখে দেখে বলেন। he teeth by brush. He brushes by brush. হয় নাই, শেখা হয় নাই, ঠিক আছে হানিফ, এগুলা শিখে ফেলবেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এখানে আমি তো পৃষ্ঠা দিয়ে দিয়েছি না, এগুলো দিয়েছি। এবং আপনি যদি একটা দেখেন তাহলে বাকিগুলো তো পারার কথা। এখানে দেখেন, এই যে আই ব্রাশ মাই টিথ, উই ব্রাশ আওয়ার টিথ, ইউ ব্রাশ ইউর টিথ, দে ব্রাশ দেয়ার টিথ। এরপরে হচ্ছে বাকি এই চারটার ভিতরে হি ব্রাশেস হিজ টিথ, তারপরে শি ব্রাশেস হিজ টিথ, হার টিথ, ইট ব্রাশেস ইটস টিথ, মারুফ ব্রাশেস হিজ টিথ। ঠিক আছে, তো এগুলা হচ্ছে শিখে ফেলবেন। আর এরপরে সামিনা, সামিনা তো ইংরেজি পারেনি। স্যার পারি, এত পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন যে হোয়াট ডু ইউ ডু এভরি ডে, এই প্রশ্ন যদি করা হয়, আপনি কি গত ক্লাসে ছিলেন? ছিলাম না স্যার, প্রজেক্টের জন্য আজ থেকেই আবার করছি। আচ্ছা, তো হোয়াট ডু ইউ ডু এভরি ডে মানে হচ্ছে আপনি প্রতিদিন সাধারণত কি কি করেন। ঠিক আছে, এটার ভিতরে আমরা এখানে কিছু বাক্য দিচ্ছি, দেখেন যে আই ওয়েক আপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। তো এই ধরনের আই দিয়ে, মানে আমি এটা করি, আমি ওটা করি, এই ধরনের কিছু বাক্য কি বলতে পারবেন কিনা? হ্যাঁ পারবো তো। বলেন দেখি শুনি। কোশ্চেন করে অ্যানসার দিব নাকি জাস্ট সেন্টেন্স বানাবো? এই যে আমরা একটা প্রশ্ন করলাম, ধরেন যে হোয়াট ডু ইউ ডু এভরি ডে, এখন আপনি এটার এই প্রশ্নের আলোকে 4-5 লাইন বলবেন আর কি, 6 লাইন 7 লাইন। জি, what do you do? I wake up early in the morning, then I wash myself, then I make ablution and say my Fajr prayer. After prayer, I recite the Holy Quran at least 30 minutes. After that, I take my breakfast, then take a short break, and after that, I practice my project and friends work. খুবই ভালো। হ্যাঁ, তো এই যে এটাই হচ্ছে মূলত আমাদের ইংরেজি প্র্যাকটিসের একেবারে প্রথম ধাপ, মানে যেটা হচ্ছে সামিনা আমাদেরকে শোনালেন। ঠিক আছে, যে নিজের ব্যাপারে প্রত্যেকটা কথা, যে আমি কি করতে পারছি, কখন কি করছি না করছি। মূলত যারা মানে ইংরেজি শেখান সবাই হচ্ছে মোটামুটি বলেন যে নিজের দিন দিয়ে শুরু করতে, সকালে উঠেই কিছু নিজের সাথে কথাবার্তা বলতে, যে আমি ঘুম থেকে উঠেছি, আমি দাঁত ব্রাশ করব, আমি কি করব, শাওয়ার নিব, যদি প্রয়োজন হয় ব্রেকফাস্ট করব। নিজের যদি কারোর সাথে প্র্যাকটিস করতে না হয়, এটা আমি নিজে প্র্যাকটিস করি, যে নিজের অ্যাকচুয়ালি আমরা ঘুম থেকে উঠলাম, তো সকালবেলা নিজে কি বলা, যে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেন আমি ব্রাশ করতে যাচ্ছি, এই কথাটা নিজের সাথে মানে প্র্যাকটিস করা, নিজের নিজের সেলফের সাথে, যে আই ব্রাশ মাই টিথ, দেন ব্রাশটা নিলে, ব্রাশটা দেখলে হিয়ার ইজ দ্য ব্রাশ, পেস্টটা নিলে আই পুট দ্য পেস্ট অন মাই ব্রাশ। এইভাবে সেন্টেন্স গুলো বললেও মনে হয়, কারোর সাথে না হলেও অ্যাটলিস্ট নিজের সাথে বললেও স্টার্টিং এতে অনেক মানে কনফিডেন্সটা মনে হয় বিল্ড আপ হবে, আর কেউ হাসাহাসি করবে না। অ্যাকচুয়ালি অনেক হাসি পাই লোকের, মানে অন্য কারোর সঙ্গে বলতে গেলে এসে হয়তো কিভাবে নেয়, এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, এরপরে ইমন পারবেন কিছু বলতে? জি স্যার। বলেন দেখি। I wake up early and I brush my teeth, and I কি বলা যায়, আচ্ছা, এইগুলো কি প্র্যাকটিস করেছিলেন? আমরা যেগুলো দিয়েছিলাম, যে আমরা 100 লাইনের মতো দিয়েছিলাম, ওগুলো শুধু আমি দেখে প্র্যাকটিস করেছিলাম। পড়েছেন না? পড়েছেন। আচ্ছা, এগুলা যদি আপনাকে দুইটা করে শব্দ দেখানো হয় তাহলে বলতে পারবেন? ধরেন যে হচ্ছে এই পেইন্ট ওয়াল, এই দুইটা মিলে বলেন তো একটা শব্দ। I paint
স্যার আপনি প্রশ্ন করলে মনে হয় বলতে পারবো। না মানে মানে বাংলা হচ্ছে এই দুইটা শব্দ দিয়ে পুরো বাক্য ফুল করতে পারবেন না? মানে আপনি বাংলায় বললে আমি মনে হয় ইংলিশে বলতে পারবো। ধরুন যে আমি দেয়ালে রং করি, আই পেইন্ট ওয়াল। এমন হয় কি? আচ্ছা এখানে দেখেন এই যে, আচ্ছা Paint. আই পেইন্ট এ ওয়াল এখানে আছে, আই পেইন্ট আ ওয়াল, এটা হতে পারে আই পেইন্ট অন দ্য ওয়াল, এরকম মানে সুন্দর বাক্য আর কি। দেয়ালের উপরে। আচ্ছা এরপরে চলেন যে এটা বলেন যে রিপেয়ার আর ফ্যান এই দুইটা মিলে বাক্য বলেন দেখি। আই রিপেয়ার মাই ফ্যান। মাই ফ্যান, হ্যাঁ এটা হয়েছে, এটা বাক্য হয়েছে। এরপরে চলেন, হ্যাঁ এটা বলেন দেখি, স্ট্যান্ড এন্ড লাইন, এটা বলেন। আই স্ট্যান্ড এ লাইন। আবার বলেন, আই স্ট্যান্ড এ লাইন। এ লাইন। আচ্ছা স্ট্যান্ড এখানে হচ্ছে ইন আ লাইন, হ্যাঁ এ লাইন। আচ্ছা তো এগুলা বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে। ধরেন এই যে লাইক আর হচ্ছে কফি, এটা বলেন তো। আই লাইক এ কফি। আই লাইক কফি। আচ্ছা হ্যাঁ এ না, এই তো দেখেন এই যে নিজেই সংশোধন করতে পারছেন, এটা কিন্তু একটা অগ্রগতি। হ্যাঁ আমরা জি। যারা শুরু করেছিলাম, তো আমি তো হচ্ছে একেবারে এবিসিডি থেকে শুরু করেছি, তো এখন যতটুকুই পারি মনে হয় যে অনেক পারি, ঠিক আছে, এটা ভালো লাগে। এবং জি। আস্তে আস্তেই তো পারবো, এখন তো ভুল করবো, এটা খুব স্বাভাবিক, ঠিক না? কিন্তু এই যে একটু বুঝতে পারি নিজে নিজে যে এটা একটু বোধহয় ভুল হচ্ছে, এটা বোধ হয়, ধরুন আমি সঠিক কোনটা বলতে পারি না, কিন্তু এটা তো বুঝি যে এটা ভুল হচ্ছে, ঠিক না? জি। তো এটাও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট। আচ্ছা তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে আর কেউ কি করতে চান, বলতে চান? তাহলে নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক শিখবো না, পুরো 6 ক্লাসে আমরা হচ্ছে এটা বারবার প্র্যাকটিস করব, ঠিক আছে। আর শব্দার্থগুলো তো বিশেষ করে জিজ্ঞেস করা হবে, আর এছাড়া বাক্য বানাতে দেওয়া হবে, অথবা হোয়াট ইজ দিস, হোয়াট কালার ইজ দিস, এগুলা দিয়ে মানে যা শিখেছি এগুলার ভিতরেই আমরা চর্চা করব, এর বাইরে যাব না। এরপরে নেক্সট ক্লাস থেকে আবারও হচ্ছে 5-6টা ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে লাগাতার শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। যদি কেউ প্র্যাকটিস করতে চান বা এই ব্যাপারে একটু যাচাই করতে চান যে শেখা হয়েছে কিনা, তাহলে হাত তুলতে পারেন। স্যার আমার থেকে আরেকটু নেন। আচ্ছা ঠিক আছে। আপনি কি বাক্য বানাতে পারবেন শব্দ দিলে? জি স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। ধরেন এই যে এটা হচ্ছে বিল্ড আর হচ্ছে হাউস, এই দুইটা শব্দ দিয়ে বাক্য বানান। আই বিল্ড মাই হাউস। আই বিল্ড মাই হাউস, হ্যাঁ সুন্দর হয়েছে। এরপরে ধরেন এই যে এটা এডিট এন্ড ফটোস। ওকে, নাও আই এম এডিটিং আপ ফটো। আবার নাও আই এডিট ফটো। আচ্ছা এটা হচ্ছে Photos. ফটোস, হ্যাঁ। আর নাওটা বেশিরভাগ সময় হচ্ছে শেষে ব্যবহার হয়, হ্যাঁ, কারণ ইংরেজি বাক্য শুরু হয় হচ্ছে সাবজেক্ট দিয়ে বেশিরভাগ Yes, সময় sir. আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন আই এম এডিটিং ফটোস নাও, হ্যাঁ, বা রাইট Yes, sir. নাও, এরকম হয়। আমি আমার মত বললাম আর কি, আমি তো নিজেও পারি না। এরপরে বলেন এটা হচ্ছে আর কি আছে, এবার থেকে আসে, এটা ধরেন এই যে মেক আর হচ্ছে টি, এটা বলেন। Make okay. I make tea. I make a cup of tea. হ্যাঁ এটা আরো সুন্দর হয়েছে, আই মেক আ কাপ অফ টি। আচ্ছা এরপরে এটা বলেন ব্রিং আর হচ্ছে আমব্রেলা। Okay. Can you bring umbrella for me? আচ্ছা আপনি কি আনতে পারবেন আমার জন্য হ্যাঁ, ছাতা সাথে? নিয়ে আসতে পারবেন, হ্যাঁ। আচ্ছা ওকে, হ্যাঁ এরপরে আর কি দিব, ভালো। আপনি হচ্ছে বাক্য কিন্তু ভালো, মোটামুটি যে কয়টা বানিয়েছেন ভালো বানাতে পেরেছেন। শুধু হচ্ছে আপনার ওই থার্ড পারসন সিঙ্গুলারের কিছু প্রবলেম আছে,
হ্যাঁ, ওগুলা ঠিক করলে তাহলে আরো ভালো হয়ে যাবে। আচ্ছা, এটা বলেন, সেভ মানি। Okay. I try save my money in month. আই ট্রাই টু বোধহয় হয়, আই ট্রাই টু সেভ মাই মানি। Okay. আচ্ছা, এরপরে হচ্ছে আর কি, এটা বলেন দেখি, স্পেন্ড স্যালারি। Okay. I spend my salary for my family. ফ্যামিলি। ওকে, তো যেই ধরনের বাক্য হচ্ছে এগুলোই হচ্ছে আমাদের মানে এই কয় ক্লাসের পরে ইনাফ ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই থাক। আর সবাই হচ্ছে একটু মানে মনোযোগ দিয়ে এগুলো একটু দেখেন। আর যারা বাকি আরো অনেক কিছুই হয়তো অনেকেই পারেন, কিন্তু আমরা যে কয়টা ক্লাস করেছি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন, এগুলোর উপরে আমরা হচ্ছে নেক্সটে প্র্যাকটিস করব। আর বাকি ক্লাসগুলোতে আমরা কি শিখবো এটা তো আমি আবারও হচ্ছে দেখাবো, হয়তো কত 7 নাম্বার ক্লাস যখন হবে নেক্সট ক্লাসের পরে, তখন আবার দেখাবো যে আগামী কয়েকদিন আমরা আবারও কি শিখছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক। আমরা তো পুরো কোর্স জুড়ে বেসিকটাই শিখবো বা ফান্ডামেন্টালি শিখবো। তো ফান্ডামেন্টালের বেসিক ধরেন আজকে পর্যন্ত, গতকালকে বলেছিলাম মানে আজকে পর্যন্ত আর কি। ঠিক আছে, স্যার এই শীটগুলো কোথায় দেয়া যায়, কোথায় দেয়া হয়? আমরা গ্রাফিকের শীট যেভাবে দিয়ে দেই এগুলার শীটও, প্রত্যেকটা শীট এবং হচ্ছে ভিডিও সবকিছু রেকর্ড থাকে, এন্ড শীটগুলো ওইভাবে একইভাবে শেয়ার করা হয়। একটা পোস্ট করা আছে ফিচারে, ওইখান থেকে আপনি সব কালেক্ট করতে পারবেন। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে।